প্রত্যাহার সম্মুখীন ছিল, সেই পিইউ ভিজিট করতে আমরা গিয়েছিলাম। আজকে যখন সাইবার জগৎ এটি অনেক বিষয়, যে আমাদের মাননীয় সংসদ সদস্য তিনি একটা খবর চট করে চোখে পড়লো আজকে তো অং হংলায়ের ভাগ্যে তিনি এবছরের ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওবায়দুল কাদের বলেছেন ঈদের সময় তো একটু কষ্ট। হাওয়া ভবন দুর্নীতির ভবন। এই রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোনা। আজকে অনেকে গাত্র দেওয়া হয়। যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এসব পোস্ট করে জানান তার দাবি আসন্ন জৈন্তাপুর, কানাইঘাট, যোগীগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার নির্মাণ ফোন বন্ধ করে রাখছে ভাই, ফোন ধরতেছে না ভাই, কি করবো মাথা ঠিক নাই ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরো কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আপনারা ধৈর্য সহকারে দেখুন এবং সেই সাথে বেশি বেশি করে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আপনারা জানেন ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সরকারের শক্তিশালীতে এবারে সরকারের ব্যবস্থাপনায় দুর্যোগ মোকাবেলা করা হয়েছে এত অল্প ক্ষয়ক্ষতিতে। প্রধানমন্ত্রী বরিশালের গিয়েই বিভিন্ন ত্রাণ দিয়েছেন ক্ষতিগ্রস্তের মাঝে এবং সেই সাথে বলেছেন তাদের গড় ক্ষতি হয়েছে সেখানে তাদেরকে গড় বাড়ি দেওয়া হবে। অন্যদিকে জিয়া রহমানের ৪০তম শাহাদাত মৃত্যুবার্ষিকী, সেখানে বিএনপি নেতারা মাজার জিয়ারত করতে এবং সেই সাথে বলেছেন লুটেরা হাতে দেশ পড়েছে, সেখান থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। অন্যদিকে আপনারা জানেন আনার হত্যা মামলা, এমপি হত্যা মামলা কলকাতায়, সেটা নিয়ে এখনো চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ডিবি হারুন। তিনি কলকাতা থেকে ফিরে যে তথ্য দিয়েছেন সেগুলো আপনারা শুনবেন। বাংলাদেশে এখনো বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতি মাত্রাগুলো দেখা যাচ্ছে এবং সেই সাথে সিলেটে বন্যার পরিস্থিতি ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে, আপনারা সেগুলো দেখবেন। চলুন আমরা দেরি না করে মূল যে ভিডিওগুলো সেগুলো দেখে আসি এবং সেই সাথে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো পরিস্থিতির উপর যদি এই পর্যায়ে হয়ে যায় তাহলে আমরা কি করব? করতে পারি কি? জীবন দিয়ে যাবে ঢাকা শহরে বলে গেলাম আজকে, যদি আর ব্যবস্থা না হয়। বিমানবন্দরের বহির্গমন এরিয়ায় বসে এভাবেই হাউমাউ করে কাঁদছিলেন মোহাম্মদ সাইফুল্লাহ। যোগাযোগ করতেছি তো ফোন ধরে না, আমাদের এজেন্সি ফোন বন্ধ করে রাখছে ভাই, ফোন ধরতেছে না ভাই, কি করবো মাথা ঠিক নাই ভাই। প্রায় ৬ মাস ঘুরে মালয়েশিয়ার ভিসা, চাকরি সবই হয়েছে, এখন অপেক্ষা শুধুমাত্র টিকিট নামক সোনার হরিণের। তো এয়ারপোর্টে আসে এখন প্রায় ৪-৫ ঘন্টা ভাই, এখন পর্যন্ত এজেন্সির কোনো মুখ দেখি নাই ভাই। টিকিট তো দূরের কথা, ২৪ জনের মধ্যে কারোই টিকিট আসে নাই। দুপুর ২টায় একটা ফ্লাইট দেওয়ার কথা ছিল, এটাও দেয় নাই। তো বিকেলে আমরা জানি যে হচ্ছে বিকেল ৫টায় একটা লাস্ট ফ্লাইট আছে, তো এই হচ্ছে এখন পর্যন্ত টিকিট পাই নাই আমরা হাতে। এই জন্য বসে আছি যে ভাই টিকিটটা পাবো, এই আশায় বসে আছি। তো আমাদের আর কি যে আমরা মন বলতেছে যে আমরা টিকিট পাবো না, এরকম একটা ভিতর থেকে আসতেছে যে আমরা টিকিটটা পাবো না এরকম। সব জেনেও এখনো অপেক্ষা করছেন বিমানবন্দরে আর নীরবে দেখছেন বাকিদের চলে যাওয়া। এখনো টিকিট পাই নাই ভাই, আমরা ভাই টিকিট না পেলে ভাই বাসায় যাবো না ভাই। আমার লাইফ শেষ ভাই, আমরা ওই ৬ লক্ষ টাকা ভাই ঋণ করে নিয়ে আসছি ভাই। আমরা গরিব মানুষ ভাই, আমরা দেশের বাইরে যাচ্ছি ভাই নিজের কেরিয়ার করার জন্য ভাই। এখন পর্যন্ত আমরা মনে করেন যে আমাদের জীবন শেষ ভাই, লাইফ শেষ ভাই। ঋণ করে নিয়ে এসে এখন যদি আমার এই অবস্থায় যদি আমি দেশের বাইরে না যেতে পারি, এই অবস্থায় যদি আমার বাসায় বের করে যেতে হয়, তাহলে ভাই আমি বাসায় যাবো না ভাই, আমি আত্মহত্যা করবো ডাইরেক্ট ভাই। ঢাকা শহরে এই এয়ারপোর্টে ভাই, এয়ারপোর্ট থেকে আমি বাড়াইতাম না ভাই, কারণ টিকিট পাবো না আমরা ভাই। আমরা সব পাইছি ভাই, আমরা মেন পাওয়ার পাইছি, ফিঙ্গার আমার ই ভিসা আছে। প্রতিবার পর্যন্ত ৫,২৪,৯৪৬ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেয়া হয়, তবে অনুমোদন পেয়েও টিকিটের জন্য যেতে পারছেন না ৩১,০০০-এর বেশি কর্মী। আজ ডেট, কাল সকালে ডেট, এই ডেট, তোমরা মেন পাওয়ার করো, ফিঙ্গার করো, তাহলে টাকা পরিশোধ করো। টাকা পরিশোধ না করলে তোমরা টিকিট পাবা না। টিকিটের জন্য আমার এক্সট্রা ৪০,০০০ টাকা আরও বেশি পে করতে হয়েছে। এই পে করার পরও আমরা টিকিট কেন পাচ্ছি না? মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজকের পর আর কোনো নতুন শ্রমিক ঢুকতে পারবে না সেখানে। ফলে গেল কয়েকদিনে বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে এয়ারলাইন্সগুলো।
শেষ দিনে 8টি ফ্লাইটে যেতে পারছে প্রায় 1800 জন। মালয়েশিয়া যাওয়ার জন্য আসছিলাম, কিন্তু টিকিট তো এখনো পাই নাই এবং টিকিট পাবো কিনা এখনো নিশ্চয়তার মধ্যে আছি। এদিকে শেষ দিনে এখনও টিকিটের জন্য বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছেন হাজারো শ্রমিক। দফায় দফায় সময় দিয়েও ফ্লাইটের টিকিট দিতে পারেনি এজেন্সিগুলো। টিকিট আপনার বলছে যে ওদিকে থাকো, টিকিট ফোনে আসবে, 2 দিন ধরে আসতেই আছে, ফোনে এখনো আসেনি। আমাদের এই 5 দিন ঘোরাচ্ছে, আজকে 31 লাস্ট ডেট। আজকে ভিতরে যদি মালয়েশিয়া না ঢুকতে পারে তাহলে আর কোনোদিনও ঢুকতে পারবো না। কেউ আবার পেয়েছিলেন ভুয়া টিকিট। বিমানবন্দরে এসে যেতে না পেরে সেখানেই অপেক্ষা করছেন নতুন টিকিটের। সরাসরি কোলাম্পুর না দিয়ে দিছে হলে ব্যাংককে, এই কারণে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে গেল। তারপরে কালকে সকাল 10টায় দিছিল, তোর কারণে মনে করেন যে এটা হল না। আমরা এজেন্সির কাছে ফোন দিলাম যে ভাই আমাদের টিকিট তো অনেক আমার মালয়েশিয়ার, তা আমাদের এখানকার দিলেন কে? দেখছে আচ্ছা দেখতেছি ওই টিকিট ক্যান্সেল করে আবার আপনাদের টিকিট করতেছি। যারা শেষ সময় টিকিট পেয়েছেন তারাও কিনেছেন কয়েক গুণ বেশি দামে। বলছে যে টিকিট কাটা বলা হয়ে গেছে, মেন পার হয়ে গেছে, তোমাদের সব ওকে। কালকে যখন আমরা মেন পার পেয়েছি তখন বলেছে যে আমাদের এটা ক্যান্সেল হয়ে গেছে 97টা, এখন নতুন করে আবার কাটতে হবে। তখন কালকে যে 1.5 লাখ টাকা দিয়ে এই টিকিট কাটতে হয়েছে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত জনপ্রতি ব্যয় ৭৯,০০০ টাকা, আর এসব শ্রমিক থেকে নেওয়া হয়েছে 4.5 থেকে 6.5 লাখ টাকা। বাড়তি টাকা দিয়েও অনেকেই যেতে পারছেন না স্বপ্নের মালয়েশিয়ায়। গরু বেচছি, ধানের বোন নিছি, সুদে নিছি, এভাবে ম্যানেজ করে দিয়ে দিছি। এখন মনে করেন আমার বাড়ি বলতে কোনো কিছু বেচার মতো জো নাই। এই টাকা আমার যদি না দেয় তাহলে আমার এই দেনা দেবো, আমি দিয়ে পারবো না। আমার মনে করেন যাতে প্রবল বর্ষণে সুরমা কুশিয়ারা সহ সিলেটের নদ নদীর পানি উপচে পড়েছে, তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, যোগীগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যায় তলিয়ে গেছে সিলেট তামাবিল সড়ক, ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। পানি উঠেছে বসতবাড়িতেও। নগরীর তালতলা, কাজিরবাজার, মাসিমপুর, মেন্দিবাগ, আলমপুর সহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের দিন কাটছে দুর্ভোগে। এছাড়া মৌলভীবাজার ও সুনামগঞ্জে তলিয়ে গেছে ফসলি জমি। কয়েক হাজার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজার আছে, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার দান রাজ্যের দান পানি তোলে, বুঝলেন? ফারাও দিছি, ফারাও অত পানি, প্রায় 3 ফুট পানি। প্রচুর পরিমাণ পানি কাল থেকে, আমরা তো ঘরের ভিতর থাকতেই পারতেছি না, আর কোনো জিনিসপত্র নিয়ে বের হইতে পারতেছি না। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট এখান থেকে বের হয়েছি। অত্র এলাকার মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত বছরের মে মাসে সিলেটে 330 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, এবার তা দ্বিগুণেরও বেশি। এদিকে সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমা, কুশিয়ারা, সারি ও গোয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বন্যা মোকাবিলায় সিলেটে আশ্রয় কেন্দ্র খোলার কথা জানিয়েছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কুদ্দুস বুলবুল। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ধলাই নদীর আশপাশের 12টি স্থান ও মনু নদীর 7টি স্থান ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ধলাইয়ের পানি বিপদসীমার প্রায় 31 কিলোমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। ধলাই নদীর দুপারে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে তার প্রায় 2টি স্থানে বাঁধ উপচে পানি লোকালয়ে প্রবেশ করে। শুধু ছাতকেই বিপদসীমার 46 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং অন্যান্য পয়েন্টগুলোতে কিন্তু আমাদের নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েক যুগের মধ্যে সিলেটের সবচেয়ে বড় বন্যা হয় 2022 সালে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। ইসরায়েল ভূমিপর, ইসরায়েল সেখানে জোরপূর্বক এক রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা চালাচ্ছে। মানুষকে হত্যার ভিত্তিতে, ধর্ষণের ভিত্তিতে, জুলুম নির্যাতনের ভিত্তিতে, গণহত্যার ভিত্তিতে আজকে আমাদের সন্তানেরা না পেয়ে আসছে। হাজারো সন্তানরা চিকিৎসাবিহীন মরছে, হাজারো বাবারা তাদের বুক খালি করছে। কিন্তু আমেরিকা সেই জালেমদের পক্ষে, খুনিদের পক্ষে, ধর্ষকদের পক্ষে, যারা নির্যাতন করছে তাদের পক্ষে, জালেমরা জালেমের পক্ষেই থাকবে। কিন্তু মাঝগ্রন্থে পক্ষ হতে হবে, সমস্ত মাঝগ্রন্থে ঐক্যবদ্ধ হবে। জালেমদের যদি লড়াই করি তাহলে গোটা দুনিয়াতে জালেম থাকতে পারবে না।
যারা বুক পেতে শাহাদত গ্রহণ করি পীর ফাতিহা বলে দিন ইনশাআল্লাহ। আসুন সম্মিলিতভাবে আজকে ব্রিটেনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করি, ইসরায়েলের সমস্ত পণ্যকে বর্জন করি এবং যারা ইসরায়েলের পক্ষে থাকবে গোটা দুনিয়ার পক্ষে তাদেরকে উৎখাত করার চেষ্টা করবো। আজকে আমেরিকা বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো মুখ হতো, বিভিন্ন স্লোগান কথার মাধ্যমে শান্তি নামে মানবতার পক্ষে বিভিন্ন ধরনের বক্তব্য দ্বারা সম্পূর্ণ প্রচারণী মানুষকে বেরিয়ে আসলে মূলত ওরাই হল মূলত সবচেয়ে বড় জানেন। আজকে দুঃখ হয় আমাদের বাংলাদেশ সরকার উপরে তো দেখি ফিলিস্তিনের প্রতিশ্রুতি খাতাই যাচ্ছে, কিন্তু সেই বাংলাদেশের পাসপোর্টের মধ্যে যেখানে ইসরায়েলি আপনার আপনার ভিসা সেটা ওখানেও ছিল বর্তমান সরকার, সেই আবার আমাদের পাসপোর্টের ভিতরে ইসরায়েলকে বৈধ করার জন্য আজকে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা আমাদের হাসি আছে। আজকে বিভিন্ন বড় বড় অফিসার যারা বড় দায়িত্ব পালন করেছিল তারা তাদেরকে ক্ষমতায় নিয়েছিল বর্তমান সরকার। আজকে কোন ছাত্রের জায়গায় খরচে চায় আজকে তারা আবার দুর্নীতির বিরুদ্ধে তাদের দুর্নীতির সামনে নিয়ে এসে তাদেরকে বিতর্কিত করে আবার নতুন একটা জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে। তাহলে আগে জানতেন না যে আগে দুর্নীতি করা একটা খবর চট করে চোখে পড়লো। আজকে তো বেশিরভাগ পত্রিকার প্রথমে যে বেনজিরের সম্পত্তির বিবরণ ছবিও দিয়েছে, তাই না? নয়া দিগন্তে একটা খবর দেখলাম যে বেনজির চলে গেছে। দেখান 4 মে মাসের 4 তারিখে সেটা সব পরিবার নিয়ে চলে গেছে। আরো দেখলাম যে যাওয়ার আগে তার অ্যাকাউন্ট গুলো সমস্ত সে খালি করে গেছে। ফিক্সড অ্যাকাউন্ট যেগুলো ছিল প্রায় 60 কোটি টাকা। আমি পত্রিকা যা দেখলাম যে 60 কোটির মতো পড়েছে, হয়তো আরো বেশি হতে পারে, কম হতে পারে না, পত্রিকা যা দেখি। আমার প্রশ্ন যে সে কিভাবে গেল? এই যে আপনার তারা বেনজিরকে বললো যে তার সম্পত্তি আমরা গ্রহণ করছি, আদালত থেকে বলানো, তাকে মামলা করেছে, দুদক থেকে মামলা করেছে, সে তাকে কোথাও যেতে দেওয়া হবে না, এসব কথা বলা হলো। তো সে 4 তারিখে সব পরিবারে একেবারে এয়ারলাইন্সের নামটাও দিয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইন্সে চলে গেল সকলের চোখের নাকি। তাহলে এই যে কথা বলছেন যে কেউ ভাগ ছাড় পাবে না, আমরা সবাইকে বিচার করি সবাই, এটা কি আপনার মানুষকে আহ্মক মনে করছেন? বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মানুষ তো আহ্মক না, সবাই বোঝে যে এগুলো হচ্ছে আপনাদের সমস্ত লোক দেখানো প্রতারণা, যেভাবে এখন পর্যন্ত প্রতারণা করে আপনারা দেশ শাসন করছেন। এক বেনজির নয়, আমি সেদিনও বলেছি, এক আজিজ নয়, এরকম অসংখ্য আজিজ আর বেনজির তারা তৈরি করেছে। আজকে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে এরা বাংলাদেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে, লুটপাট বর্গীর দেশ তৈরি করেছেন। এখান থেকে আমাদেরকে দেশকে বের করে আনতে হবে। আমরা মনে করি ফেলিয়ার, আমরা নতুন করে উজ্জীবিত হয়েছি, আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি, ইনশাআল্লাহ জয় আমাদের হবেই, আমরা পরাজিত হতে পারবো। কারণ আমরা সত্যের পথে, ন্যায়ের পথে লড়াই করছি। আমরা যখন আমরা পুলিশের গুলি খাই, আমরা যখন টিয়ার গ্যাস খাই, আমরা যখন জেলের মধ্যে ঢুকি, আমাদের ছেলে যখন নখ তুলে নেওয়া হয়, তাদেরকে হত্যা করা হয়,
সেটা আমরা একটু বুঝতে পারি যে কি অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের দেখতে হবে এখান থেকে আমরা সরে গেছি কিনা, আমরা এতটুকু সরিনি। আমরা এই লড়াই চালাচ্ছি, চলবে, এবং যতক্ষণ পর্যন্ত বিজয় অর্জন না হবে লড়াই আমাদের চলবে। এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ সংগ্রাম লড়াইয়ের মধ্যে দিয়েই এই দানব যে আছে, যে মনস্টার সব তছনছ করে দিচ্ছে, তাকে আমরা পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের সরকার, গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব। আমরা নতুন করে জীবিত হয়েছি, আমরা নতুন করে আবার কাজ শুরু করেছি। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই, আমরা পরাজিত হব, কারণ আমরা সত্যের পথে ন্যায়। মিয়ানমারের সামরিক সরকার কি খুব শিগগিরই উৎখাত হবে নাকি ক্ষমতা থেকে সরে দাঁড়াবে? কি আছে দেশটির জান্তা প্রধান মিং অং হংলাইয়ের ভাগ্যে? তিনি কি গ্রেফতার হবেন নাকি দেশছাড়া হবেন? মিয়ানমারের ৮৬% বা বেশিরভাগ এলাকা দেশটির বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার খবরে নতুন করে আবারও সামনে এসেছে এমন সব প্রশ্ন আর আলোচনা। পরিস্থিতি এখন এতটাই নাজুক যে রাষ্ট্রীয় কাজ চালানোর মতো পর্যাপ্ত পরিমাণ শহরও এখন জান্তা সরকারের হাতে নেই, সবই চলে গেছে দেশটির বিদ্রোহীদের দখলে। তাই ক্ষমতা হারানোর ভয়ে এরই মধ্যে সামরিক বাহিনীর শীর্ষ পদগুলোতে নিজের অনুগত কর্মকর্তাদের বসিয়ে রেখেছেন জান্তা প্রধান। সম্প্রতি মিয়ানমারের মানবাধিকার ইস্যুতে কাজ করা একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন দ্য স্পেশাল অ্যাডভাইসরি কাউন্সিল ফর মিয়ানমার প্রতিবেদনে বিশেষজ্ঞরা জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে দেশটির জাতিগত বিদ্রোহীদের জোট। তুমুল সংঘর্ষে প্রায় প্রতিদিনই কোনো না কোনো চেকপোস্ট, সামরিক ঘাঁটি ছাড়তে বাধ্য হচ্ছে জান্তা সেনারা। এতে গেল ৮ মাসে মিয়ানমারের ৮৬% এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা বাহিনী। এসব শহরের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি বিদ্রোহীদের হাতে। পরিস্থিতি এতটাই নাজুক যে মিয়ানমার রাষ্ট্রের মূল দায়িত্ব পালন করার মতো পর্যাপ্ত শহর বা অঞ্চল এখন আর সামরিক জান্তার নিয়ন্ত্রণ নেই। যেসব এলাকায় সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে তার বেশিরভাগ জায়গাতেই আত্মরক্ষামূলক অবস্থান নিতে বাধ্য হচ্ছে সেনারা। ফলে জান্তা সরকারের প্রতি অসন্তোষ বাড়ছে দেশটির অভিজাত নাগরিকদের মাঝে। এমন পরিস্থিতিতে জান্তা সরকারের উৎখাতের সম্ভাবনা ধীরে ধীরে বেড়ে চলেছে। সেক্ষেত্রে ক্ষমতা থেকে সরে গিয়ে জান্তা প্রধান দেশ ছাড়া হবেন কিনা সে প্রশ্ন করছেন অনেকে। ২০২১ সালে ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এই সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমার জুড়ে শুরু হয় প্রবল বিক্ষোভ, প্রতিবাদ। তবে নির্মমভাবে বিক্ষোভকারীদের দমন করে জান্তা সরকার। পরিস্থিতি এতটাই নাজুক হয়ে উঠেছে দমন নিপীড়নের শিকার আন্দোলনকারীরা এক পর্যায়ে অস্ত্র হাতে নিয়ে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে সামরিক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসা জাতিগত বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয় তারাও। এই সম্মিলিত বাহিনী গেল বছরের অক্টোবরে অপারেশন 1027 নামে জান্তা বাহিনীর বিরুদ্ধে সমন্বিত হামলা শুরু করে। মালয়েশিয়ার সাথে আমাদের 5 লক্ষ কত হাজারের কন্ট্রাক্ট ছিল। মালয়েশিয়ান গভর্নমেন্ট আমাদেরকে কোটা দিয়েছিল। সেই কোটা পূরণের লক্ষ্যে আমরা মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে এবং আমরা রিক্রুটিং এজেন্টদের যে সংগঠন ভাইরা, ওদের সাথে আমরা মিটিং করেছি। মিটিং করে লাস্ট মিটিং আমি বিদেশে যাওয়ার পূর্বে 15 তারিখ করে বলেছি যে তাদের কর্মী প্রেরণের কাদের ভিসা হয়েছে, কাদের ভিসা হয় নাই, কারা প্লেনে যাবে, কয় তারিখ যাবে সেটার তারিখ নির্ধারণ করে লিস্ট দেওয়ার জন্য। কিন্তু তারা সেই লিস্ট দিতে পারে না, যে কারণে প্লেনের অসুবিধা হয়েছে। এরপরেও আমাদের মন্ত্রণালয় প্রায় 22টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে। এর পূর্বে আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে লিখেছি যে আমাদেরকে টাইম বাড়ানো দেওয়ার জন্য, টাইম বৃদ্ধি করার জন্য। এখনো সেটার উত্তর আসে নাই। আমাদের এমবেসি কাজ করে যাচ্ছে, মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা আশা করতেছি যে বা যারা এই সংকট সৃষ্টি করার পিছনে দায়ী, তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত জিনিস উঠে আসবে তাদের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা গ্রহণ করব, শাস্তিমূলক ব্যবস্থা করব। তাদেরকে ছাড় দেওয়া হবে না। মানুষকে নিয়ে ছিনিমিনি ফেলা করা মাননীয় প্রধানমন্ত্রী সহ্য করেন না, আমরাও সহ্য করব না।
মাননীয় প্রধানমন্ত্রী চান বিদেশে দক্ষ শ্রমিক প্রেরণের জন্য, বৈধ পথে শ্রমিক প্রেরণ করার জন্য। সেই হিসাবে বৈধ পথে শ্রমিক বিদেশে যাবে, বৈধ পথে টাকা প্রেরণ করবে, সেটাই আমাদের উদ্দেশ্য। আমাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়। যে বা যারা হয়রানির সাথে জড়িত, যারা এই সমস্ত কাজের সাথে জড়িত আছে, হয়রানিমূলক কাজ করতেছে, যারা মানুষকে নিয়ে ছিনিমিনি যে দেশে একজন মুক্তিযোদ্ধার সন্তান জেলে থাকে, যে দেশে একজন মুক্তিযোদ্ধার সন্তান জেলে থাকে, মুক্তিযোদ্ধারা না খেয়ে থাকে, যে দেশে 40 বছরের 30 বছরের লক্ষ মুক্তিযোদ্ধা ভুয়া সার্টিফিকেট দিয়ে তৈরি হয়, সে দেশের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করে নাই, দেখার জন্য সাদিক যুদ্ধ করে নাই। একজন মুক্তিযোদ্ধা, আপনারা দেখবেন টিভিতে সোশ্যাল মিডিয়াতে দেখাইছে, একজন মুক্তিযোদ্ধা বিদ্যুৎ অফিসের একজন কর্মচারীকে বলতেছে, তুই ঘুষ খাবি সেই জন্য আমি মুক্তিযুদ্ধ করি নাই, তুই ঘুষ খাবি সেই জন্য আমি মুক্তিযুদ্ধ করি নাই। আজকে সারা বাংলাদেশের এই অবস্থা খুবই খারাপ, অর্থনীতির অবস্থা খুবই খারাপ। এই জন্যই মনে হয় বিনা ভোটের প্রধানমন্ত্রী এই যে এত হিডর হইলো, আইলা হইলো, কত ঘূর্ণিঝড় হইলো, বন্যা হইলো, জিন্দেগিতে কিন্তু কোথাও যায় নাই। সেদিন গেছে, বুঝছে যে সময় শেষ, এখন যদি না যায় কপালে খারাপই আছে। এদেশের নাগরিক হিসেবে আমার কষ্ট হয়, দুঃখ হয়, এদেশের সন্তান হিসেবে যখন আমরা শুনি যে আমার দেশের লোককে, সে হোক বিনা ভোটে, সে হোক আমার দেশের লোক, পাশের দেশের তাকে টুকরা 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 করে তাকে ফেলে দেওয়া হয়েছে। আজকে বেনাজির সাহেবের নাকি হদিস পাওয়া যাইতেছে না, উনি কোথায়, ওনার পরিবার কোথায় কেউ নাকি জানে না। আচ্ছা, তো এয়ারপোর্ট দিয়ে গেল কেমনে? এয়ারপোর্টে তো আপনি যান না, আপনারে বসায় রাখবে, প্লেনে উঠতে দিবে না। আপনি বিএনপি করেন, আপনার 14 গোষ্ঠী বিএনপি করে, সব খতিয়ান বাইর করবে, তারপরে আপনার পাসপোর্ট নিয়ে যাবে, নিয়ে গিয়ে 2 ঘন্টা বসায় রাখবে, তারপরে যদি দয়া হয় তাহলে যাইতে দিবে, নাহলে যাইতে পারবেন না। কিন্তু উনি বেনাজির সাহেব গেল কেমনে? মানুষের চোখের সামনে দিয়ে তো গেছে নাকি? সেই সেনাবাহিনীকে কোথায় নামাই নিছেন যে একজন সাবেক সেনা প্রধান স্যাংশন খায়, তার এবং তার পরিবার স্যাংশন খায়, সেটা আমাদের সেনাবাহিনীর উপরে কিন্তু একটা কালিমা লেপন করেছে। এই বাংলাদেশ দেখার জন্য সাদিক হোসেন খোকা, জিয়াউর রহমান সাহেব মুক্তিযুদ্ধ করে নাই। ইশরাকের কি দোষ? ইশরাকের দোষটা কি? ইশরাক বিএনপি করে, এটাই ইশরাকের দোষ? ইশরাক গণতন্ত্রের কথা বলছে, এটা ইশরাকের দোষ? ইশরাক ভোটাধিকারের কথা বলছে, এটা ইশরাকের দোষ? যদি এই দোষে ওর দোষী হয়ে থাকে তাহলে 17 কোটি মানুষ আজকে এই দোষে দোষী। আপনারা কত লোককে গ্রেফতার করবেন? আপনারা কত মানুষকে গ্রেফতার করবেন? ঘরে ঘরে ইশরাক আছে, ঘরে ঘরে ইশরাক জন্ম হয়েছে, আপনারা কত লোককে গ্রেফতার করবেন? 17 কোটি ভোটারকেও যদি আপনারা গ্রেফতার করেন, কোনো লাভ হবে না, আপনাদের শেষ রক্ষা হবে না। আজকে শুধু ইশরাক হোসেন সহ এই সকল যারা গণতন্ত্রকামী মানুষ, যাদেরকে জেলে ভরে রাখা হয়েছে, যারা গণতন্ত্রকামী মানুষ, যাদের অত্যাচার হচ্ছে, সবার মুক্তির জন্য আজকে আমাদের সকল মুক্তিযোদ্ধাদেরকে এক হয়ে মাঠে নামতে হবে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে শহীদ জিয়ার দল, মুক্তিযোদ্ধার দল। বন্দুকের নলের সামনে দাঁড়ায় আমাদের ভাইরা গুলি খাইছে, মারা গেছে, সেই আন্দোলন ব্যর্থ হতে পারে না। সুতরাং আন্দোলনে আমরা ব্যর্থ না, আমরা সবাই একসাথে হয়ে মাঠে আছি, মাঠে থাকবো যতদিন যে আমাদের মাননীয় সংসদ সদস্য, তিনি এই যে হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে ভারতে, কাজেই মূল যে হত্যাকাণ্ড অনুযায়ী যে মামলাটা, সেটা ভারতেই হয়েছে এবং ভারত থেকে সেটা হবে, এবং ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় প্রত্যাবর্তন চুক্তি রয়েছে। কাজেই এটা ভারত সরকারই তাদের কাছে আবেদন করবে, যেহেতু ঘটনাটা ঘটেছে তাদের দেশে। আমাদের দেশে হলে আমরা আবেদন করতাম, তখন মূল এই মামলাটা আমাদের থাকতো। আপনার সেকেন্ড প্রশ্ন ছিল নেপাল।
নেপালে যে একজন পালিয়ে গিয়েছিল, মানে যারা আমাদের কাছে ধৃত রয়েছে তাদের জবানবন্দি অনুযায়ী সিয়াম নেপালে ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই এটা উদ্বিগ্ন, আমরাও চাচ্ছি যে যেখানেই আছে তাদের ধরতে, কারণ একজন মাননীয় সংসদ সদস্যকে এইরকম নৃশংসভাবে হত্যা করবে আর মানে আমরা বসে থাকবো, এটা তো হইতে পারে না। কাজে আমাদের সমস্ত ধরনের প্রচেষ্টা রয়েছে, যারা নাকি অপরাধী, যারা এই খুন করেছেন কিংবা খুনের সহযোগিতা করছেন তাদেরকে আইন অনুযায়ী তাদের বিচার করা, এবং নেপালে যিনি আছেন তাকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেগুলো আমরা করি। আমরা এখনো তদন্তটা চলছে, আমরা এখনো সুনিশ্চিতভাবে বলতে পারবো না যে সে কোথায় আছে। আমরা এখনো যেটাই আমরা শুনছি সেটাই অনুযায়ী আমরা অ্যাকশনে যাচ্ছি। মাননীয় মন্ত্রী, তার মানে এমপি আনারের মূল যে মামলা তদন্ত সেটা ইন্ডিয়া করবে না, মূল মামলা ও সেখান থেকে যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তারাই করবে, এবং তারা যদি পরামর্শ দেয় যে আমাদেরকে সম্পৃক্ত করে তাহলে আমরা সেখানে যাই সম্পৃক্ত হব। আরেকটা বিষয় মাননীয় মন্ত্রী, আপনি দীর্ঘ সময় ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং সফলভাবে দায়িত্ব পালন করছেন, কিন্তু ইতিমধ্যে সাবেক যে আইজিপি বেনজির আহমেদ তাকে ঘিরে যে ধরনের তথ্য আসছে এবং দেশের বাড়িতে চলে গেছে, আমার প্রশ্ন হচ্ছে একজন আইজিপি হিসেবে যে ধরনের কর্মকাণ্ড তার বিরুদ্ধে আসছে, এতে কি আপনার যে বাহিনী, পুলিশ বাহিনী, সেটার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা? তিনি দেশ ত্যাগ করেছেন। দেখুন, আমি প্রথম কথা বলি, যদি কেউ অন্যায় করে থাকেন, অন্যায়ভাবে ধন সম্পদ লুণ্ঠন কক্ষিগত করে থাকেন, আমাদের দেশে সেই অনুযায়ী তার বিধান রয়েছে বিচার করে, এবং সেই অনুযায়ী তার বিচার হবে, সেখানে আমাদের কিছু বলার নেই। তা আমরা সে কি দোষ করেছে কি না দোষ করেছে সেগুলো আমাদের কাছে এখনো কোনো তথ্য নাই। আমরা এগুলি তদন্ত করছেন, তদন্তর পরে এগুলি জানা যাবে তিনি দোষী না নির্দোষী, না কিংবা কত পরিমাণ অর্থ বানিয়েছেন, কর ফাঁকি দিয়েছেন, কিংবা সম্পদ বানিয়ে তার তথ্য দেন নেই, এগুলো আমাদের যে ডিপার্টমেন্ট তার অনুসন্ধান করতেছে। অনুসন্ধানের আগে আমার মুখ দিয়ে বলা সঠিক হবে। অভিযুক্ত আইজিপি যেহেতু তদন্ত চলছে বা বিভিন্ন সংস্থা এটি দেখভাল করছে, সে অবস্থায় একজন সাবেক আইজিপি দেশের বাইরে চলে গেছেন আমরা জানতে পেরেছি, এটি সরকারের ব্যর্থতা পরিগণিত করে কিনা? একটা কথা, তাকে তো এখনো আমরা নিষেধাজ্ঞা দেইনি, শুধু সে নিষেধাজ্ঞার আগে চলে যেয়ে থাকে। আমি এখনো কিন্তু সঠিক জানি না সে আছে কিনা চলে গিয়েছে। আমাকে জেনে কথা বলতে হবে। আপনার যেই প্রশ্নটা করছেন আমাকে জেনে কথা বলতে হবে। সে যে আসেন কিনা না আসেন সেটা আমি এখনো সুনিশ্চিত নই, আমি জেনে কথা বলবো। যা কিছু ঘটেছে তাকে নিয়ে এত নেতিবাচক বক্তব্য এসছে, এতে করে পুলিশ বাহিনী কেন? এটা ব্যক্তিগত ব্যাপার। পুলিশ বাহিনী, আমার পুলিশ বাহিনী অনেক ভালো কাজ করছেন, আমার পুলিশ বাহিনী অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছেন। আমার জঙ্গি দমন, সন্ত্রাস দমন, কোভিডকালে তারা যেই কাজটি করেছেন এবং যে কোনো চ্যালেঞ্জে তারা জীবন উৎসর্গ দিয়ে কাজ করছেন। এক ব্যক্তি কেউ যদি ব্যক্তি কোনো কিছু করে থাকে, তার সাইবার জগৎ এটি অনেক বিশাল একটি জগৎ। অপরাধীরা তারা কিন্তু অনেক বেশি স্মার্ট হয়ে গিয়েছে। তারা এখন সাইবার যেই ওয়ার্ল্ড বা সাইবার যে স্পেসটা, সেই সাইবার স্পেসকে ব্যবহার করে নানাবিধ ধরনের অপরাধ করছে। সেই অপরাধ শুধুমাত্র কিন্তু একটা ধরনের না, অসংখ্য ধরনের অপরাধের সঙ্গে তারা জড়িত। যে ফিশিং যে লিঙ্কগুলি আসে, এই ফিশিং লিঙ্কগুলিতে অবশ্যই প্রবেশ করার আগে আপনি কিন্তু অসংখ্যবার ভেবে নেবেন। এই ফিশিং লিঙ্কগুলি যখন কোনো একটি প্রতিষ্ঠিত ব্যাংকের নামে আপনি কিন্তু একটি লিঙ্ক আসতে পারে, সেই লিঙ্কে যখন আপনি যে ইউআরএলটিতে আপনি প্রবেশ করবেন, সেই ইউআরএলটি আসলে প্রকৃতপক্ষে সেই প্রতিষ্ঠানের ইউআরএল কিনা আপনি নিশ্চিত না হয়ে সেই ইউআরএলে ঢুকে বা লিঙ্কে ঢুকে আপনি কিন্তু আপনার যেই তথ্যাদিগুলো রয়েছে একেবারেই ব্যক্তিগত, সেই তথ্যগুলি কোনোভাবে আপনি শেয়ার করবেন না। তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, আপনার যে বিকাশ অ্যাকাউন্ট সেটি চলে যেতে পারে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেটি হ্যাক হয়ে যেতে পারে। আবার আপনার যে মোবাইলটি আপনি ব্যবহার করছেন, ডিভাইসটি আপনার হাতে থাকলেও সেই ডিভাইসটির নিয়ন্ত্রণ কিন্তু চলে যাচ্ছে অন্যের হাতে। আপনি জেনে হোক না জেনে হোক, যখনই আপনি একটি অ্যাপস এটার মধ্যে ইনস্টল করছেন, যে ফিশিং অ্যাপস, সেই অ্যাপসটি কিন্তু আপনার মোবাইলের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। আপনার কন্ট্যাক্ট লিস্ট, আপনার গ্যালারি, যেখানে আপনি ছবি সংরক্ষণ করে রাখেন, সমস্ত নিয়ন্ত্রণ কিন্তু সে নিয়ে নিচ্ছে। কাজেই সেখানে যদি আপনার কোনো ব্যক্তিগত গোপনীয় যদি কোনো কিছু থাকে, তখন কিন্তু আপনি সেটা দিয়ে কিন্তু প্রতারিত হবেন, ব্ল্যাকমেলিংয়ের শিকার হয়ে যাবেন। প্রায়শই আমরা এই ধরনের অভিযোগ পাচ্ছি। অনেক সময় কলেজ পড়ুয়া মেয়েরা এসে তাদের ব্যক্তিগত যেই বিষয়গুলি আমাদের সঙ্গে শেয়ার করে, সেই শেয়ারগুলি করার পর আমরা কিন্তু বুঝতে পারি যে তার জীবনের উপর যে কী পরিমাণ একটি ট্রমার মধ্যে দিয়ে সে যাচ্ছে, কী ধরনের একটি মানসিক একটি পীড়নের মধ্য দিয়ে সে যাচ্ছে।
এটি আমরা কিন্তু বুঝতে পারি। আমরা তাদেরকে কিন্তু অপরাধীদেরকে ধরি, কিন্তু সকল ক্ষেত্রে অনেক কিন্তু ব্যক্তিগত বিষয়গুলি অনেকে কিন্তু প্রকাশও করে না, অনেকে পুলিশের কাছে আসতেও চায় না। তারা ওই সকল অপরাধীদের ফাঁদে পা দিয়ে তারা কিন্তু অনেক সময় টাকা পয়সা দিয়ে বিষয়টি মীমাংসা করতে চায়। আপনি এই মীমাংসার মধ্যে যাবেন না। আমি প্রথমেই বলছি, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে শতভাগ নিশ্চিত হতে হবে। শতভাগ নিশ্চিত না হয়ে কোনো প্রযুক্তি ব্যবহারের দিকে আপনি যাবেন না। কোনো ভিডিও চ্যাটিংয়ে আপনি কিন্তু যাবেন না। একেবারেই পরিচিত লোক ছাড়া আপনি কিন্তু ভিডিও চ্যাটিংয়ের মধ্যে আপনি যাবেন না, যে প্রযুক্তি যেন আপনাকে গ্রাস করে না ফেলে। আপনি যেন প্রযুক্তি আপনি ব্যবহার করেন, কিন্তু আপনাকে যেন প্রযুক্তি ব্যবহার করতে না পারে। আপনাকে অবশ্যই সেই সচেতনতা মধ্যে আপনাকে নিজেকে সৃষ্টি করতে হবে, রাখতে হবে। যদি কেউ প্রবলেমে পড়েন, আমাদের যে 999 রয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের যে নিকটস্থ থানা আছে সেই থানায় একটু অভিযোগ দিতে পারেন, অথবা সরাসরি আমাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা বিন্দু রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে আমরা আপনাদেরকে হয়তো কিছু গাইডলাইন দিতে পারবো। আমাদের অফিসাররা যারা এইসব বিষয়ে দক্ষ আপনাকে কিছু নির্দেশনা দিতে পারবে, এবং যারা অপরাধ করছে তাদেরকে আইনে আওতার জন্য যা করা প্রয়োজন আমরা কিন্তু সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তো আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, আমাদের সম্মানিত পুলিশ কমিশনার স্যারের পক্ষ থেকে আমি সবাইকে, আজকে যখন বেনজির আজিজের কাণ্ড নিয়ে কথা হচ্ছে তখন আমরা কিন্তু কেউ সংশয়মুক্ত না যে এটা কোনো পরিণতি নেবে কিনা, এটা কোনো পরিণতি নেবে কিনা সে সম্পর্কে সংশয়মুক্ত না। হয়তো আমরা চাদরের ময়লাটা দেখলাম, কিন্তু এটাকে ধুয়ে পরিষ্কার করার মতো যে জায়গা দরকার, ওয়াশিং মেশিন দরকার, আবার দুর্নীতি দমন কমিশন সেটা করবে কিনা এই সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমরা বেসিক ব্যাংকের ব্যাপারে আব্দুল্লাহ বাচ্চুকে এখনো পর্যন্ত তাকে নিয়ন্ত্রণে আনতে পারিনি। আমরা ন্যাশনাল ব্যাংকের ব্যাপারে পরিচালনা পর্ষদকে ভেঙে দিয়েছি, কিন্তু দু ভাইয়ের সেই যে অধ্যত্বপূর্ণ এবং চরম আগ্রাসী মনোভাব করে তারা যে টাকা নিয়েছেন, খরচ করেছে, সে সম্পর্কে কোনো বিচারের জায়গায় যেতে পারেনি। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই যে গোষ্ঠীতান্ত্রিক শাসন বা গোষ্ঠীতান্ত্রিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ, এটা দেশের রাজনীতির ক্ষেত্রে অস্থিতিশীলতা কেবল নয়, সমাজের ক্ষেত্রে অস্থিত করছে। কারণ এদের স্বাভাবিক সম্পর্ক, যেটা সুশান্ত দাস বলে গেছেন, সেটা হচ্ছে সাম্প্রদায়িক শক্তির সাথে, এবং সেই সাম্প্রদায়িক শক্তিগুলো আজকে পুনরায় মাথাচাড়া দিয়ে আমাদের শিক্ষাক্রম থেকে শুরু করে আমাদের নারীর অগ্রগতির ক্ষেত্রে শুরু করে সব প্রশ্ন নিয়েই, সব বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলছেন। কেবল নয়, তারা তাদের মাসেল ফ্লেক্স করে যাকে বলে, অর্থাৎ তাদের পেশি শক্তি প্রদর্শন, সেটাও তারা করছে আজকে। আর এর সবার উপরে রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদী যে তাদের নিয়ন্ত্রণ। হ্যাঁ, এটা সত্য যে মার্কিন সাম্রাজ্যবাদের তাদের রেজিম চেঞ্জের যে খেলা তারা নির্বাচন আগে খেলতে চেয়েছিল, এখনও পর্যন্ত সেটা অব্যাহত আছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এ ব্যাপারে মাঝে মাঝেই তার উষ্মা প্রকাশ করেন, কিন্তু যে কথা এখানে আলোচনায় এসছে যে স্টেট মেশিনারি যারা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করেন তারা এর কতখানি পক্ষে তার প্রমাণ পাওয়া যায় আজকে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য থেকে, যে এক্সেপ্ট ইসরায়েল পাসপোর্টে যেটা বাদ দেওয়া হয়েছিল, তিনি পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ সরকারের অর্থাৎ পররাষ্ট্রনীতি বিষয়ে নির্ধারণ করেন, তিনি কিন্তু এটা কখনোই জানতেন না, এবং তিনি এটাকে দুঃখজনক বলেছেন, লজ্জাজনক বলেছেন। অথচ সেই ইসরায়েলের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হচ্ছে গাজার ঘটনাকে কেন্দ্র করে। কেবল নয়, আমরা ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দিইনি, কিন্তু আমরা আমাদের পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল কথাটাকে তুলে দিয়েছিলাম, পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা জানতো না। এভাবে অগোচরে অনেক ঘটনা ঘটে যাচ্ছে। সুতরাং এই প্রতিটি বিষয় নিয়ে আমাদেরকে অত্যন্ত সংবেদনশীলভাবে জনগণের পাশে সেই পিইউ ভিজিট করতে আমরা গিয়েছিলাম। সেখানে ওই পার্টে একজন ঘাতকের একজন সহযোগী, সেও ঘাতক, তারা গ্রেপ্তার করে, তার সাথে কথা বলেছে। আমাদের পার্টিও 3-4 জন গ্রেপ্তার আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা কথা বলে যেটা বুঝতে পেরেছি, এর আগেও আমরা শুনেছি যে ইদানিং বাংলাদেশের অনেক সন্ত্রাসী তারা এখন কাঠমান্ডুকে তারা ব্যবহার করছে। এর মধ্যে আমাদের যে মাস্টার মাইন্ড,
মানে বেনিফিশিয়ারি মানে মদতদাতা শাহিন, সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে। আরও অন্যান্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এরকম তথ্য পাচ্ছি। এছাড়া আগেও অনেক শিশু সন্ত্রাসীকে আমরা দেখেছি তারা ওইখানে থাকে। আসলে আমরা যেমন কলকাতা পুলিশের সাথে যে আমাদের যে ইন্টারাকশন হয়েছে, ভালো সম্পর্ক স্থাপন হয়েছে, আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি। সেখানে আমাদের ওই নেপালের পুলিশের সাথে আমাদের ইন্টারাকশান এবং তদন্ত কাজে সহযোগিতা আমরা চালাই। এই সকল তথ্য কালেকশন করা, তারপরে মানে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। পুলিশ হেডকোয়ার্টারে এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এই এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি মানে তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে, এটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা মানে যে জায়গায় ছিল বা যে জায়গায় তার সাথে সম্পর্কে কথা বলতে